নমস্কার। এই মুহূর্তে একেবারেই কিন্তু যাদবপুরে বিধানসভাকে কেন্দ্র করে, বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক ঝড় কিন্তু একেবারেই তুঙ্গে। একদিকে তৃণমূলের শক্ত ঘাঁটি, অন্যদিকে বিজেপির সংগঠনকে মজবুত করতে তার একটা চ্যালেঞ্জ। এরকম পরিস্থিতিতে এখানকার যিনি যাদবপুরের যিনি বিজেপি প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন শর্বরী মুখার্জি, তার কি আত্মবিশ্বাস, কোন আত্মবিশ্বাস নিয়ে তিনি এই ময়দানে নামছেন, তার ইস্যু কি, তার জয়ের রণকৌশল কি, এই সব ব্যাপারে আজকে ওনার সঙ্গে কথা বলবো। নমস্কার দিদি। নমস্কার। কেমন আছেন বলুন? আছি, ভালো আছি। যাদবপুরকে ভালো রাখবো, যাদবপুরের মানুষের পাশে থাকবো, যাদবপুরের মানুষের প্রতি আমার দায়বদ্ধতা আছে, আমার ভালোবাসা আছে এবং ভয়মুক্ত যাদবপুর, সিন্ডিকেট মুক্ত যাদবপুর গড়ে তোলবার জন্য সেই লক্ষ্যে আমরা সবাই একসাথে একটা লড়াইয়ে আছি। দিদি, সরাসরি রাজনৈতিক প্রশ্নেই চলে যাব, যেহেতু সবসময় তুমি ব্যস্ত থাকো, এতটা সময় পাওয়া যাবে না। সকলেই জানেন যে যাদবপুর এক তৃণমূলের শক্ত ঘাঁটি, ধারাবাহিক ভাবে চলে এসেছে। তো সেই জায়গা থেকে এই লড়াইটা তুমি কিভাবে দেখছো? এই কথাটা আমি ঠিক মানলাম না, কারণ শক্ত ঘাঁটি তো 2011-র পর থেকে, তার আগে শক্ত ঘাঁটি কোথায় ছিল? এক। দুই হচ্ছে, গত 14টা বছর ধরে প্রাতিষ্ঠানিক দুর্নীতির আকর তৃণমূল কংগ্রেস। বাংলার মানুষের কাছে আপনি তৃণমূলের নেতাদের সম্পর্কে জানতে চাইলে তারা যে ধরনের শব্দ ব্যয় করে, কথা বলে, সেটা আর আমরা আজকে এই পরিবেশে নাই বললাম, কিন্তু দুর্নীতির বাইরে গিয়ে কথা বলতে চায় যাদবপুরের মানুষ। এই যে শুরুতেই বললাম সিন্ডিকেট মুক্ত যাদবপুর, যে একটা মন্দিরের একটা ইট গাঁথতে পারবে না, একটা তুলসী মঞ্চ লাগাতে পারবে না, নিজের পাঁচিলটা ভেঙে গেলে সেই ভাঙা পাঁচিলটাকে ঠিক করতে পারবে না, এ কোন পরিবেশ? কেউ স্বাধীনভাবে কথা বলতে পারবে না, বাজারে দাঁড়িয়ে দুই বন্ধুর মধ্যে স্বতঃস্ফূর্ত রাজনৈতিক আলোচনা হতে পারবে না, এটা কোন পরিবেশ? এটা কোন যাদবপুর? যে যার ধর্ম, যে যার মত, যে যার রাজনৈতিক সমর্থন বিশ্বাস করবে, এটাই গণতান্ত্রিকতা। কেন মানুষকে ভাবতে হবে না বাবা পাশে কেউ আছে, ওরা শুনছে? ওরা কারা? এই ওরার ভয় কেন? কতদিন থাকবে? মানুষ একদিন এই ভয়কে জয় করবেই। আর যাদবপুরের মানুষ বারংবার পরিবর্তনের হাত ধরেছে, বারংবার। কি মনে হয় দিদি, এবার পরিবর্তনের হাওয়া কি আসছে? দেখুন, এই লড়াইটা মানুষের বিরুদ্ধে তৃণমূলের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টির লড়াই। ভারতীয় জনতা পার্টি প্রতীক, আসলে গোটা পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূলের বিরুদ্ধে। সেটা সব থেকে বেশি জানেন তিনি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি সব থেকে বেশি জানেন। তাই তার অসঙ্গতি ধরা পড়ছে তার কথায়, তার তার উৎকণ্ঠা, তার উদ্বেগের মধ্যে ধরা পড়ছে সেগুলো। আমরা ভোট ঘোষণা হয়ে গেছে, তাই আমরা সিঙ্গল এজেন্ডাতে দাঁড়িয়ে রয়েছি। প্রতিটি বিধানসভায় মানুষকে আমরা একদম দুর্নীতি মুক্ত বিধানসভা উপহার দেব, এবং সেটা মানুষের চাওয়া, সেটা আমাদের যেমন চাওয়া তার দ্বিগুণ বেশি মানুষের চাওয়া। আমরা শুধু মানুষের চাওয়াকে সামনে তুলে আনবো, আর কিছু না। দিদি, আপনার স্লোগান কি থাকবে এই ভোট প্রচারে? দুর্নীতি মুক্ত তৃণমূল, দুর্নীতি মুক্ত পরিবেশ, দুর্নীতি মুক্ত যাদবপুর গড়ে তোলা, তৃণমূল মুক্ত যাদবপুর গড়ে তোলা, এবং যাদবপুরের মানুষকে এই ভরসা দেওয়া যে আমাদের ছেলেগুলোকে ভিন রাজ্যে যেতে হবে না। যাদবপুর একটা শিক্ষিত সচেতন বিধানসভা। যাদবপুর ইউনিভার্সিটিকে কেন্দ্র করে এই যাদবপুর বিধানসভার নাম ভারতবর্ষ ব্যাপী, বিশ্বের মধ্যে মানুষজন যাদবপুর এই নামটা জানে। সেখানকার ছেলে মেয়েগুলো, শিক্ষিত মেধাবী ছেলে মেয়েগুলোকে বাইরে চলে যেতে হচ্ছে কেন? কেন চলে যেতে হবে বাইরে? কেন গোটা যাদবপুরকে বৃদ্ধাশ্রমে পরিণত হতে হবে? যাদবপুরের রাস্তাঘাট, জল নিকাশি ব্যবস্থা এ কি জায়গায় দাঁড়িয়েছে? আপনি চলুন আমার সঙ্গে বুধেরহাট, আপনি চলুন আমার সঙ্গে ছিটকালিপুর, আপনি চলুন আমার সঙ্গে ডি ব্লক। 109 নম্বর ওয়ার্ড ঘিরে শুধু হাতিবাড়ি বানালে চলবে? যিনি পৌর মাতা, তিনি কোটি কোটি টাকা দিয়ে তার বাড়ি বানাচ্ছেন, অথচ আপনি গোটা 109 নম্বর ওয়ার্ডে একটু বৃষ্টি হলে কি মারাত্মক পরিবেশ।
জলে কাদায় মানুষ হাঁটতে পারে না। দিদি, সাধারণ মানুষের, যাদবপুরের সাধারণ মানুষের কোন সমস্যাগুলো আপনাকে মানে খুব বেশি করে ভাবাচ্ছে? দেখুন, দীর্ঘদিন ধরে আমি যাদবপুরে হঠাৎ একটা প্রার্থী হওয়া নয়, আমার দীর্ঘ 12টা বছরের রাজনীতি যাদবপুরে। আমি যাদবপুরের মোড়ে মোড়ে চায়ের দোকানে আড্ডা মারি, আমি মোড়ে মোড়ে চায়ের দোকানে বিভিন্ন রাজনৈতিক সমর্থক মানুষের সঙ্গে গল্প করি। এই যে আপনারা বসে আছেন, এটা আমাদের থিয়েটার স্পেস, আমার যে থিয়েটার দল, সেই দলের নিজস্ব ঘর এটা। আমার থিয়েটার চর্চাটাও যাদবপুরেই হয়, ফলে যাদবপুরের মানুষের সঙ্গে আমার একটা একাত্মতা আছে। আমি হঠাৎ করে যাদবপুরে আসিনি। যাদবপুরে 2020 সালে 21শে মার্চ কোভিড ঘোষণা হয়েছিল। আমরা 22শে মার্চ থেকে শুরু করেছিলাম। প্রথমে শুরু করেছিলাম যে কাঁচা খাবার মানুষের হাতে পৌঁছে দেওয়া, তারপরে মনে হলো এই দিয়ে পারা যাবে না, আমাদের একটা লং টার্ম ব্যবস্থা করতে হবে। তখন যাদবপুরে 104 নম্বর ওয়ার্ডের আমাদের অত্যন্ত লড়াকু যাদবপুরের নেতা শ্রী অভিজিৎ রায়, তার নেতৃত্বে, তার সহযোগিতায় এবং গোটা যাদবপুরের 10টা ওয়ার্ডের প্রতিটা কর্মী কোমর বেঁধে নেমে পড়েছিলাম। আমরা রান্না করা খাবার মানুষের হাতে হাতে পৌঁছে দিয়েছিলাম। কোনো লোক রাখিনি আমরা, আমরাই রান্না করতাম, আমরাই বাজার করতাম, আমরাই খাবার বানাতাম, প্যাকেজিং করতাম এবং বাড়ি বাড়ি পৌঁছে দিতাম 10টা ওয়ার্ডে। এবং এটা দেখে নয় যে কে তৃণমূল, কে বিজেপি, কে কংগ্রেস, কি কে সিপিএম, কিচ্ছু না, একদম অভুক্ত মানুষের মুখে খাবার পৌঁছে দিয়েছিলাম। একদম অটো ঠিক করেছিলাম, যেখানে অটো করে করে আমরা নিয়ে যেতাম বাঙুর হাসপাতালে ভ্যাকসিন দেবার জন্য। একদম দেখিনি। এমন অনেক হয়েছে যে তৃণমূল করেন, কট্টর তৃণমূল সমর্থক, হয়তো লাইন দিয়ে পাচ্ছেন না ভ্যাকসিন, আমাকে ফোন করেছেন, কিংবা অভিজিৎ দাকে ফোন করেছেন, স্বপন দত্ত দাকে ফোন করেছেন যে আমাদের একটু ভ্যাকসিন, কয়েকজন বয়স্ক মানুষ হচ্ছে, একটু ভ্যাকসিন হবে। এটা হয়েছে, আমরা কিছু দেখিনি। আমরা সিপিআইএম এর প্রচুর মানুষকে নিয়ে গিয়ে আমরা ভ্যাকসিন দিয়েছি, প্রচুর সিপিআইএম করেন এরকম বাড়িতে আমরা খাবার পৌঁছে দিয়েছি। আমরা এই জন্য দেখিনি যে মানুষের বিপন্নতায় তখন আর রং দেখা যায় না। তো যাদবপুরের মানুষের সেটা মনে আছে। যাদবপুরের মানুষ জানেন যে তারা আমাকে আশীর্বাদ করলে, আমি একটা বিধানসভার বিধায়ক হলে আমি এটা দেখব না যে কে কোন সমর্থন করেন, কারণ এটাই তো গণতন্ত্র, যে কোনো মানুষ তার রাজনৈতিক সমর্থন থাকবেই। কিন্তু যিনি বিধায়িকা হবেন কিংবা যিনি সাংসদ হবেন, যিনি পৌরপিতা পৌরমাতা হবেন, তিনি কি কোনো রাজনৈতিক দলের হবেন না, তিনি সেই বিধানসভার কিংবা তিনি সেই ওয়ার্ডের কিংবা তিনি সেই লোকসভার জনপ্রতিনিধি হবেন। তার দায়িত্ব প্রতিটা মানুষের। এখন কি চলে, যদি আপনি তৃণমূল করেন তবে আপনি সুযোগ সুবিধা পাবেন, নাহলে পাবেন না। কেন হবে এটা? দীর্ঘদিন ধরে আমরা শুনে এসেছি যে গরিবের ঘাম বোঝে নাকি বাম। আরে পুঁজিবাদের বিরুদ্ধে লড়তে হবে একসাথে, শুধু স্লোগান। এটা করতে করতে বাঘাযতীন রেলগেট থেকে রুবি হাসপাতাল, অকাতরে সরকারি খাস জমিগুলোকে দিয়ে দেওয়া হয়েছিল পুঁজিপতিদের হাতে। গড়ে উঠেছিল একের পর এক বেসরকারি হাসপাতাল, সেখানে গরিব মানুষ, যাদবপুরের মানুষ পৌঁছতে পারে। আপনি চলুন তো আমার সঙ্গে 109 নম্বর ওয়ার্ডে, 106 নম্বরে আপনি চলুন আমার সঙ্গে, 101-এ চলুন, 110-এ চলুন। পারবে গরিব মানুষ গিয়ে এই বেসরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা করাতে? পারবে না। এটা জানতেন বামেরা, যেটা পারবে না, তাই একটা সরকারি হাসপাতাল গড়ে তুলতে তারা পারেননি। আমার যাদবপুরের মানুষের কাছে অঙ্গীকার যে সরকার একদম প্রপার ইনফ্রাস্ট্রাকচার নিয়ে সরকারি হাসপাতাল হতে পারে যাদবপুরে। সেই লড়াইটা লড়তে হবে, সেটা করতে হবে। যাদবপুরের মানুষকে 2000 লোকের পিছনে বাঙুর হাসপাতালে গিয়ে কেন টিকিটের জন্য লাইন দিতে হবে? কেন যাদবপুরে একটা সরকারি হাসপাতাল থাকবে না? এখানে একটা স্টেডিয়াম হয়েছে, আন্তঃসংঘ স্টেডিয়াম, প্রবীণ নেতা বাম নেতা কান্তিবাবুর চেষ্টায়, কিন্তু সেই স্টেডিয়ামটা শুধু একটা স্টেডিয়াম হয়ে রয়েছে, তাকে জাতীয় মান দিতে হবে। সেই ইনফ্রাস্ট্রাকচার রয়েছে যাদবপুরে। জাতীয় মান পৌঁছানো মানে একদিকে যেমন খেলার জগতের উন্নতি, প্রচুর মানুষের জীবিকা হবে। দিদি, আপনি ক্ষমতায় এলে, আপনি তো একজন মহিলা প্রার্থী, ক্ষমতায় এলে মহিলাদের সুরক্ষার দিকটা আপনি কিভাবে দেখবেন? মহিলাদের সুরক্ষাটাই তো ভারতীয় জনতা পার্টি যে 4-5টা মানে বিষয়ের উপর দাঁড়িয়ে আমরা নির্বাচন, তার মধ্যে প্রথম মহিলা সুরক্ষা। মাননীয় মুখ্যমন্ত্রী বলেন রাত্রি 8টা বাজলে ঘরে ঢুকে যেও, কারণ উনি নিরাপত্তা দিতে পারেন না, ওনার প্রশাসন নিরাপত্তা দিতে পারেন না। কিন্তু যাদবপুর একটা শিক্ষিত বিধানসভা, শিক্ষিত বিধানসভা, এখানের মেয়েরা তারা রাত্রি 8টা বাজলে কাজ করতে বেরোয়, তাদের বিভিন্ন রকম কাজের সঙ্গে তারা যুক্ত।
তাদেরকে কেন ভাবতে হবে যে না বাবা 8টা বাজে ঘরে ঢুকে যেতে হবে, বাইরে জুজু আছে? না, একদম ভয়মুক্ত পরিবেশ গড়ে উঠবে যাদবপুরে। যাদবপুরের শিক্ষিত ছেলেরা, শিক্ষিত মেয়েরা, তারা মাথা উঁচু করে কাজ করে বাড়ি ফিরবে। ঘরের ছেলেগুলোকে বাইরে যেতে হবে না, পরিযায়ী শ্রমিক হতে হবে না, তারা এখানেই কাজ করবে, শিল্পকে আসতে হবে। সেই পরিবেশ গড়ে তুলবে। ডবল ইঞ্জিন সরকার হলে পরে তার যে কি সুবিধে, সেটা যাদবপুর বিধানসভাকে তার সেটা দেখানো, সেটা দেওয়ার আমার দায়িত্ব, আমার দায়বদ্ধতা, আমি অঙ্গীকারবদ্ধ। দিদি, বিরোধীরা এই যে আপনাদের একটা তকমা দিয়েছে যে বহিরাগত, এইটার জবাব আপনি কিভাবে দেবেন? দেখুন, যারা এটা বলছেন তারা অত্যন্ত বাজে কথা বলছেন। তার কারণ ভারতীয় জনতা পার্টি তৈরি করেছিলেন যে মানুষটি, তার নাম ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, ভবানীপুরে বাড়ি, তার বাবার নাম স্যার আশুতোষ মুখোপাধ্যায়, বাংলার বাঘ। তো আপনারা মনে করে দেখুন যে আশুতোষ মুখোপাধ্যায়ের ছেলে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, মানে যাকে বলে বাঘের বাচ্চা, তার সম্পর্কে এই কথা যে এরা বহিরাগত। কে বহিরাগত? কে বহিরাগত? কাকে বহিরাগত বলা হচ্ছে? এই দলের আজকে যে মানুষেরা এখানে এই ন্যারেটিভটা যারা তৈরি করছে, আপনি বামফ্রন্ট বলুন বা তৃণমূল কংগ্রেস বলুন, এদের আর কোনো ইস্যু নেই। কারণ মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে, ভারতীয় জনতা পার্টি মানুষের কাছে পরিষ্কার এই বার্তা দিয়েছে যে আসন্ন নির্বাচনে ভারতীয় জনতা পার্টি সরকার গড়লে মানুষের কল্যাণে সরকার হবে, মানুষের হিতে সরকার হবে, মানুষের সরকার হবে, এবং সেটা মানুষ বিশ্বাস করছে। আর মানুষ যেহেতু বিশ্বাস করছে, তাই তাদের বিশ্বাসটাকে গুলিয়ে দেবার জন্য এই ধরনের ন্যারেটিভ তৈরি করা হচ্ছে। আমরা এই ন্যারেটিভকে ফুৎকারে উড়িয়ে দিই। কারা এসব কথা বলছে? তৃণমূল কংগ্রেস কাদের পাঠাচ্ছে রাজ্যসভায়? তৃণমূল কংগ্রেসের শাসক দলের সাংসদ কারা? যারা এত বহিরাগত বলছেন, তাদের সাংসদ ইরফান পাঠান, তাদের ইউসুফ পাঠান, তাদের সাংসদ শত্রুঘ্ন সিনহা, এরা কারা? যারা মিথ্যাচার করে। এদের সঙ্গে এই নিয়ে কথাই বলবো না। আমি শুধু একটা কথাই বলবো যে ভবানীপুরের যে মানুষটি, যে পরিবারটি, যে বলিদান ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, যার জন্য আজকে পশ্চিমবঙ্গে এত বড় বড় কথা বলতে পারছেন সবাই, যার জন্য এই যে যারা কমিউনিজম করেন তারা এত কথা বলতে পারছেন, বাংলাদেশে পারছেন বলতে? পারছেন না, এখানে পারছেন। তার কারণ এই টুকরোটা, এই ভূমিখণ্ডটা পাওয়ার জন্য একটা মানুষের আত্মবলিদান আছে। সেই বলিদানের উপর দাঁড়িয়ে আজকে পশ্চিমবঙ্গে আমরা রাজনৈতিক পতাকা নিয়ে আমরা লড়াই করছি। ঠিক আছে, থাকবে লড়াই, মতাদর্শের লড়াই থাকবে, রাস্তার দুপাশে মিছিল হবে পতাকা নিয়ে, যার যার পতাকা হাতে মিছিল হবে, লড়াই মতাদর্শের হবে, তাতে কোনো অসুবিধা নেই, সেটাই গণতান্ত্রিকতা। দিদি, আপনি কি প্রচার শুরু করে দিয়েছেন? একদম এক প্রস্থ প্রচার। গত পরশুদিন আমার নাম বেরোনো মাত্র আমার কর্মীরা ভীষণ খুশি। আমি ওই যে বললাম, কারণ আমার 12টা বছর রয়েছে এখানে। যারা আজকের মন্ডল প্রেসিডেন্ট তারা ছোট ছিল, তারা বড় হয়ে উঠলো। 10-11 বছরে তো 20 বছরের ছেলেটা 30 বছর হলো, 18 বছরের ছেলেটা 28 বছর হলো। ফলে তাদের কারোর কাছে আমি মা, কারোর কাছে আমি দিদি, কারোর কাছে আমি বোন। যারা এখানকার সিনিয়র কার্যকর্তা তাদের কাছে আমি মানে ভগ্নী সমা। অনেকে আছে যারা মেয়ের মতন ভালোবাসে। আমি নাম করে বলছি, সন্তোষ মিত্র দা, বাদল মজুমদার দা, পদদা, মানে এরকম অনেক সিনিয়ররা আছেন যারা মানে আমাকে বোনের মতন স্নেহ করেন, বোনের মতন করে স্নেহ করেন। মানে একদম ওয়ার্ড ধরে আমার কাছে সেই মানুষগুলো চোখের সামনে রয়েছে, যারা আমরা মানে যেদিনকে নাম ঘোষণা হচ্ছে প্রত্যেকে চলে গেছিলেন, প্রত্যেকে একসাথে আমরা হেঁটেছি, এবং মানে দুপাশে মানুষ তাকিয়ে দেখেছে যে কি উন্মাদনা। এবং আমরা 2টো দিন বেছে নিয়েছি নিজেদের মধ্যে যে বাদবাকি প্ল্যানিং গুলো করে নিতে, যাতে যে মুহূর্তে আগামী কাল আমাদের বিধানসভার কার্যালয় উদ্বোধন হবে, গণেশ পুজো হবে, এবং সেই উদ্বোধনের পরে আমরা একটা সভা করব আমাদের বিধানসভার সামনে। এটা হচ্ছে আমাদের পাটুলির ওই ব্রিজের ঠিক নিচে আমাদের যে কার্যালয়, রবীন্দ্রপল্লী 59 রবীন্দ্রপল্লী আমাদের কার্যালয়, সেখানে। এবং আগামী সোমবার থেকে সকাল বিকেল ধুমধুমার প্রচার, একদম মানুষের কাছে পৌঁছানো। মানুষ তো আশীর্বাদ করার জন্য দাঁড়িয়ে রয়েছে,
মানুষ দাঁড়িয়ে রয়েছে, আমাকে ফোন করছে ব্যক্তিগত স্তরে যে আগে বাড়িতে এলে চন্দনের টিকা পরাবো, কেউ বলছে দিদি এসে কিন্তু একটুখানি হলেও একটা কামড় হলেও রুটির টুকরো মুখে দিতে হবে। এই এই আবেগগুলো আমি আমি মানে আমি আপ্লুত, আমাকে এমন কথাও বলছি যে আমাদের সমর্থকরা বলছেন তা নয়, সব থেকে ভালো লাগছে যারা বলছেন যে যারা 34 বছর ধরে আমরা অনেক ভোট দিয়েছি দিদি, অনেক ভোট দিয়েছি, আজকে দাঁড়িয়ে আমার মেয়েটা সিঁদুর পড়তে পারবে কিনা সেইটা কোশ্চেনের মুখে ফেলে দেওয়া হয়েছে। তাই আমরা চাই না কোনো কোনো এই 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 কোশ্চেন আমরা চাই না। আমাদের বাড়ি এসো দিদি, আমাদের বাড়ি সেটা কারা বলছেন? যারা 34 বছর ধরে একটা সরকারকে চালিয়ে গেছেন, এবং এই যাদবপুরকে যারা বলছেন বামগড়, না যাদবপুর বামগড় নয়, যাদবপুর একদম উদ্বাস্তু আশ্রয়স্থল। হাজার হাজার লাখ লাখ মানুষ শিয়ালদা স্টেশন থেকে ছেলে কাঁখে করে গর্ভবতী স্ত্রী বুকে তার কুলদেবতা আঁকড়ে এই যাদবপুরের মাটিতে এসে দাঁড়িয়েছিলেন। গড়ে উঠেছিল একটার পর একটা কলোনি। সেই কলোনিতে নিজের ধুতি খুলে, যতটা ধুতির লম্বা ততটা অব্দি শাল বলগা পুঁতে প্লাস্টিক মাথায় জীবনযাপন শুরু করেছিল যাদবপুরের মানুষ। তারা এগুলো ভোলেনি, তারা কিচ্ছু ভোলেনি। আমরা তাই চাই যে যারাই ন্যারেটিভ সেট করছে তাদের মুখের উপর জবাব দেওয়ার জন্য তৈরি যাদবপুরের মানুষ, কারণ তারা আর তাদের সন্তানদের উদ্বাস্তু করতে চায় না, তারা তার সন্তানদের ঘর ছাড়া করতে চায় না। দিদি বেশি সময় নেব না, একে আর 2-3টে প্রশ্ন করব। সেটা হচ্ছে যে মানুষ যদি আপনাকে সেই সুযোগটা দেয়, আপনি তো প্রচারে গিয়ে দেখছেন মানুষের সাড়াও পাচ্ছেন, যেমনটা আপনি বললেন মানুষ খুব খুশি, সেই জায়গায় আগামী 5 বছরে আপনার যাদবপুর বিধানসভাকে কোন জায়গায় দেখতে চান? দেখুন, কোন জায়গায় না, যাদবপুরের অপূর্ণ কাজগুলো পূর্ণ করতে চাই। যাদবপুরের জল নিকাশি ব্যবস্থা 2026-এ আপনি 109 নম্বর ওয়ার্ডে গেলে আপনার মনে হবে বোধহয় আপনি আজ থেকে 40 বছর আগের জায়গাতে দাঁড়িয়ে রয়েছেন। 2026 সাল, সেখানে দাঁড়িয়ে একটু বৃষ্টি হলে মানুষ ঘর থেকে বেরোতে পারছে না। তো এই যে পরিস্থিতি, এই যে আমার 109 নম্বর ওয়ার্ডের মানুষগুলোর যে বিপন্নতা, তারা ভোট করে, তারা ভোট লোটে, কি পায় দিনের শেষে? তারা কি পায়? তাদের প্রাপ্তি কি? তাদের প্রাপ্তি কি? কি প্রাপ্তি দিয়েছেন যাদবপুরের যারা পৌর মাতা, পৌর পিতা, কি প্রাপ্তি দিয়েছেন তারা যাদবপুরের ছেলেগুলোর জন্য? সুতরাং আমার যাদবপুরকে আমি মডেল বিধানসভা বানাতে চাই, সমস্ত রকম সুযোগ সুবিধে দিয়ে, সরকারি হাসপাতাল তৈরি করে, একদম সমস্ত রকম সুযোগ সুবিধে দিয়ে আমি মডেল বিধানসভা তৈরি করতে চাই। শুধু যাদবপুরের মানুষকে হাত জোর করে অনুরোধ করব, একটা বার যাদের মনে হচ্ছে যে না মতাদর্শের বাইরে গিয়ে, তাদের বলবো যেমন করে বাঁ হাতে করে 4 সদাগর পুজো দিয়েছিলেন তেমন ভাবে ভোটটা দেবেন, কিন্তু ভোটটা দেবেন নিজের জন্য নয়, নিজের পরবর্তী প্রজন্মের জন্য। তারা যাতে মাথা উঁচু করে বাঁচতে পারে, আমার মেয়েটা যাতে সরস্বতী পুজোর দিন হলুদ শাড়ি পরে অঞ্জলিটা দিতে পারে, বাড়িতে বাড়িতে হরি কীর্তন যাতে হতে পারে, মরদেহ গেলে যাতে বলো হরি হরি বল বলা যায়। এই পরিবেশে কোশ্চেন তুলে নিয়েছে শাসক দল, তাই এই কোশ্চেনকে রাখা যাবে না। একদম সেই ভাবে আমি যাদবপুর বিধানসভাকে দেখতে চাই। আমি জানি যাদবপুরের সমস্ত মানুষ আমার সঙ্গে আছে। অনেক অনেক ধন্যবাদ দিদি আপনাকে এতটা সময় আমাদেরকে দেওয়ার জন্য। শেষ একটা কথা, আপনার যারা ভোটাররা আছেন, দর্শকরা, তাদের উদ্দেশ্যে কি বলবেন? সঙ্গে থাকুন, আমি আপনাদের ঘরের মেয়ে, পাড়ার মেয়ে, আমি আপনাদের বোন, আমি আপনাদের দিদি, আমি আপনাদের কন্যা। সুতরাং একবার বিশ্বাস করতে হবে। হয়তো আপনারা ঠকেছেন, অনেক ঠকেছেন, আপনারা 34 বছর যাকে রেখেছিলেন তার কাছ থেকেই বা কি পাওয়া, আপনারা 14 বছর যাকে বিশ্বাস করেছিলেন তার কাছ থেকে কি পাওয়া। কিন্তু একটা বার আমি আপনাদের বিশ্বাস চাই, আপনারা বিশ্বাস করুন, আমি সেই বিশ্বাস আপনাদের ফিরিয়ে দেব। আগামী 5 বছর পর আমি আমার যা যা কমিটমেন্ট থাকবে সেই কমিটমেন্টের উপর দাঁড়িয়ে আগামী 5 বছর পর আপনাদের কাছে যখন যাব, তখন আমি আর ভোট চাইবো না। আমি জানি আপনারা আমাকে আবার বেছে নেবেন। আমার এটাই থাকবে আপনাদের প্রতি দায়বদ্ধতা। নমস্কার দিদি, ভালো থাকবেন। অনেক অনেক অভিনন্দন আপনাকে। যাদবপুর বিধানসভা কেন্দ্রের এই লড়াইয়ে বিজেপি প্রার্থী শর্বরী মুখোপাধ্যায় তার কতটা প্রভাব ফেলতে পারবেন, এটাই এখন বড় প্রশ্ন। একদিকে পরিবর্তনের হাওয়া, অন্যদিকে পুরনো রাজনৈতিক সমীকরণ।
প্রশ্ন একটাই সকলের মনে, কে হচ্ছেন যাদবপুরের বিধানসভার বিধায়িকা। এবার আমরা আসি, এই যে সরি, এটা আমি এখানে লাস্টটা বলছি, এখন দেখার যাদবপুরের মানুষ কাকে বেছে নেন। এখন দেখার যাদবপুরের মানুষ কাকে বেছে নেন, সর্বরিদিকে না পুরনো ধারাবাহিকতাকে। কথা তো বলবে ভোটের ফলাফল।